অমাবস্যার রাত রাত ঠিক 12টা কি 1টা হবে। দুইজন ছেলে হেঁটে যাচ্ছে কবরস্থানের দিকে, কারণ তাদের নতুন কবর হওয়া কোনো কবর থেকে সেই লাশের মাথা কেটে নিয়ে আসতে হবে। আপনারা হয়তো ভাবছেন রাতের বেলা ছেলে দুটো কবরস্থানে লাশের মাথা কাটতে আসছে কেন। শোনেন তাহলে। এই ছেলে দুটো খুব ভালো বন্ধু। পরিবেশ ও পরিস্থিতিতে খাপ খাওয়াতে না পেরে দুজনেই বেছে নেয় খুব অন্ধকার একটা জীবন। দুজনেরই মাথায় আসে জিন বশ করার নেশা। জিন বশ করার নেশা ও কবিরাজি শিখতে দুজনেই একজন কবিরাজের কাছে চলে যান। সেই কবিরাজের কাছে যাবার পর অনেক অনুরোধ করতে থাকেন কবিরাজকে। কবিরাজ যেন তাদেরকে তার শিষ্য বানায়, তাদেরকেও যেন কবিরাজি শেখানো হয়। ছেলে দুটোর অনেক অনুরোধে কবিরাজ তাদেরকে কবিরাজি শিখাতে রাজি হন, কিন্তু খুব কঠিন শর্ত তাদের দেয়া হয়। 3টা শর্তের মধ্যে প্রথম যে শর্ত ছিল সেটাই হলো অমাবস্যার রাতে কোনো এক কবরস্থান থেকে লাশের মাথা কেটে এনে কবিরাজকে দিতে হবে। কবিরাজের দেয়া প্রথম শর্ত পালন করতে অমাবস্যার রাতে কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে এই দুই বন্ধু। এদের একজনের নাম শাহাদাত, আরেকজনের নাম জয়নাল। অমাবস্যার রাত, গ্রামের রাস্তা একদম ফাঁকা, একদম গা ছমছমে পরিবেশ। শাহাদাত ও জয়নাল দুজনে হেঁটে চলেছে কবরস্থানের দিকে। এরা দুইজন যখন হেঁটে কবরস্থানের পাশে চলে আসে, ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসে, এখান থেকে চলে যা, বাঁচতে চাইলে চলে যা। পেছন থেকে এমন আওয়াজ পেয়ে শাহাদাত ও জয়নাল দুজনেই পেছনে ঘুরে তাকায়, কিন্তু পেছনে তো কেউ নেই। তাহলে আওয়াজটা আসলো কোথা থেকে? পেছনে কাউকে না দেখে দুজনেই কবরস্থানের কাছে চলে আসে ও দেওয়াল টপকে কবরস্থানের ভেতরে প্রবেশ করে। কবরস্থানে ঢুকে দুজনেই খুঁজতে থাকে নতুন কবর, মানে কয়েকদিনের মধ্যে যারা মারা গেছে এমন একটা কবর। এমন একটা কবর দুজনে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একসময় তারা নতুন একটা কবর পেয়ে যায়। নতুন কবরটা পাওয়ায় শাহাদাত ও জয়নাল কবর থেকে মাটি সরাতে থাকে। এদিকে মাঝে মধ্যে এদিক সেদিক তাকিয়ে দেখে কেউ আসছে কিনা। যাই হোক, কবরের মাটি সরাতে সরাতে একসময় বাঁশ বের করে আর বাঁশগুলো সরাতেই দুজন দেখতে পায় কবরে একটা লাশ রাখা, একজন বৃদ্ধের লাশ। লাশটা দেখে জয়নাল শাহাদাতকে বলে, এই শাহাদাত, যা দা নিয়ে আয় আর লাশের মাথাটা কেটে নিয়ে আয়। জয়নালের কথায় শাহাদাত বলে, আমার তো ভয় করছে রে, তুই নাম কবরে আর মাথাটা কেটে নিয়ে আয়। শাহাদাতের কথায় জয়নাল রাগ করে বলে, ভয় নিয়ে কাজ করলে কি কবিরাজি শেখানো যাবে? দে হাতিয়ারটা আমাকে দে, আমি লাশের মাথাটা কেড়ে নিয়ে আসি। তুই উপরে থেকে দেখ কেউ আসে কিনা। কথাটা বলে জয়নাল নেমে যায় কবরের ভেতরে। জয়নাল যখন কবরের নামে উপর থেকে শাহাদাত তখন দেখতে পান 4 থেকে 5টা শিয়াল ওদের দিকে এগিয়ে আসছে। এই দেখে শাহাদাত বলে, জয়নাল, জয়নাল, ওই দেখ আমাদের দিকে কয়েকটা শিয়াল এগিয়ে আসছে। ওদিকে কবরের ভেতর থেকে জয়নাল বললেন, চুপ করে থাকতো, শিয়াল আবার এমন কি, একটা লাঠি দিয়ে ভয় দেখা, পালিয়ে যাবে। জয়নালের কথায় শাহাদাত চুপ করে ওই শিয়ালগুলোর দিকে তাকিয়ে আছে। এদিকে শিয়ালগুলো আস্তে আস্তে কিছুটা কাছে আসায় শাহাদাত দেখলেন শিয়ালগুলো সাধারণ শিয়ালের থেকে অনেক বড়। শিয়ালগুলোর চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে, দাঁতগুলো অনেক বড় বড় ও ছোচালো। এমন অদ্ভুত রকমের শিয়াল দেখে শাহাদাত ভয়ে জয়নালকে বলে, জয়নাল, একবার উপরে তাকা, আমার মনে হয় এগুলো সাধারণ কোনো শিয়াল না রে। শাহাদাতের কথায় জয়নাল কবর থেকে উপরে তাকিয়েও ও নিজে দেখে বুঝতে পারে আসলেই এগুলো সাধারণ কোনো শিয়াল না। বিষয়টা বুঝতে পেরে জয়নাল বলেন, শাহাদাত, কি করব? জয়নালের কথায় শাহাদাত বললেন, চল পালাতে হবে, আগে জীবন বাঁচায়। কথাটা বলে দুজনেই পালাতে যাবে, তখন শুরু হয় ভয়ঙ্কর একটা ঘটনা। পালানোর জন্য জয়নাল কবর থেকে উঠতে যাবে, তখনই কবরের ভেতর থেকে কে যেন জয়নালের পা টেনে ধরে। জয়নালের পা টেনে ধরায় জয়নাল ভয়ে চিৎকার করতে থাকে। জয়নালের এমন অবস্থায় ওপর থেকে শাহাদাত জয়নালের হাত ধরে টানতে থাকে। কবরের ভেতরে থাকা অবয়বটা জয়নালের পা কোনোভাবে ছাড়ছে না। এদিকে উপরে ওই হিংস্র ভয়ঙ্কর শিয়ালগুলো এগিয়ে আসতে থাকে তাদের দিকে। এমন অবস্থায় উপরে থাকা শাহাদাত জয়নালের হাত ধরে শরীরের সমস্ত শক্তি দিয়ে টানতে থাকে। জয়নালও কবর থেকে ওঠার জন্য শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে। এমন অবস্থায় কবরের ভেতরে থাকা অবয়বটা জয়নালের পা ছেড়ে দেয়। জয়নাল কবর থেকে এক লাফে উপরে ওঠে। জয়নাল উপরে ওঠায় শাহাদাত ও জয়নাল সেখান থেকে এক দৌড় দেন। ওদিকে তাদের পেছনে দৌড়াতে থাকে সেই ভয়ঙ্কর শিয়ালগুলো। শিয়ালগুলো পেছনে দৌড়াচ্ছে আর ভয়ঙ্কর রকমের আওয়াজ করছে। মনে হচ্ছে শাহাদাত ও জয়নালকে পেলে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এদিকে প্রাণের ভয় দৌড়ে চলেছে দুজনেই। দৌড়াতে দৌড়াতে দুজনে বাড়ির কাছে আসতে দেখতে পেল পেছনে শিয়ালগুলো হঠাৎ করে কোথায় যেন চলে গেল। শিয়ালগুলো আর পিছু করছে না। শিয়ালগুলোকে দেখতে না পেয়ে জয়নাল ও শাহাদাত একজন আরেকজনকে বলতে থাকে, বেঁচে গেলাম রে, শিয়ালগুলো কি ভয়ঙ্কর ছিল, ওগুলো শিয়াল না অন্য কিছু কে জানে। জয়নাল বলল, আচ্ছা এসব চিন্তা বাদ দে, যা এখন বাড়িতে যা, অনেক রাত হয়েছে, কালকে কথা বলবো। জয়নালের কথায় শাহাদাত বাড়িতে চলে গেল। জয়নালও এদিকে বাড়িতে চলে গেল। রাতের কথা মতো
পরের দিন দুজনে দেখা করলেন। দুজনে দেখা হতে শাহাদাত বললেন, জয়নাল, এখন কি করবি? আমরা তো গতরাতে কবরস্থানে গিয়ে লাশের মাথা কেটে নিয়ে আসতে পারিনি। আমরা যে ব্যর্থ হয়েছি এটা যদি কবিরাজ জানে তাহলে তো আমাদের কোনো দিনই কবিরাজি শেখাবেন না, আমাদের স্বপ্নও তো পূরণ হবে না। জয়নাল বলল, ঠিক বলেছিস, তাই দেরিতে হলেও আমাদের কবিরাজ কথা মতো কাজ করতে হবে। শাহাদাত বলল, মানে কি করব তাহলে? কি করব মানে? গতরাতে ব্যর্থ হয়েছি তাতে কি? আজ রাতে আবার যাব কোনো একটা লাশের মাথা কেটে নিয়ে আসতে? কি বলিস? কালকে রাতে যা হলো তারপরও আজকে যাব? জয়নাল বলল, কাল ঘটনা ঘটেছে বলে কি আজও ঘটবে নাকি? আজকে অন্য একটা কবরস্থানে যাব। শাহাদাত বলল, ভয় লাগছে। তবু ঠিক আছে, আমি রাজি। কখন যাব বল? রাত 12টার পর। দুই বন্ধু কথা শেষে যে যার বাড়িতে চলে গেল। এদিকে দিন পেরিয়ে রাত আসলো। ঘড়িতে রাত 12টা। কথা মতো দুই বন্ধু বেরিয়ে পড়ল একটা কবরস্থানের দিকে। গতরাতের মতো আজ আর গ্রামের কবরস্থানে না গিয়ে পাশের গ্রামের একটা কবরস্থানে চলে গেলেন দুজনেই। নিশিরাত ভয় করছে। ভয়ে ভয়ে দুজনে ঢুকে পড়ল কবরস্থানে। সেখানে গিয়ে খুঁজতে লাগলো নতুন কবর। আজ আর বেশিক্ষণ খুঁজতে হলো না। শুরুতে একটা নতুন কবর পেয়ে গেল। নতুন কবর দেখে দুজনে সেটা থেকে মাটি সরাতে লাগলো। দুজনে যখন মাটি সরাচ্ছে তখন বাতাসে একটা আওয়াজ ভেসে আসলো। মনে হচ্ছে কেউ ফিসফিস করে বলছে, চলে যা, চলে যা, বাঁচবি না, পালা এখান থেকে। আওয়াজটা পেয়ে দুজনে আশেপাশে ঘুরে দেখলেন, কিন্তু কাউকে দেখতে পেল না। কাউকে দেখতে না পেয়ে দুজনে আবারও মাটি সরাতে লাগলো। মাটি সরাতে সরাতে একসময় কবরে থাকা লাশটিকে দেখতে পেল। এটা একটা মহিলার লাশ। লাশটাকে দেখে জয়নাল বলল, শাহাদাত উপরে থাক, আজকে যাই হোক আমি লাশের মাথা না কেটে উপরে উঠব না। কথাটা বলে কবরে নেমে পড়লেন জয়নাল। আর কথা মতো কিছুক্ষণের মধ্যেই কবরে থাকা লাশের মাথা কেটে উপরে উঠে আসলো জয়নাল। গতরাতের মতো আজ আর কোনো শেয়াল বা কবর থেকে পা টেনে ধরা এরকম কোনো ঘটনা ঘটল না। ভয়ঙ্কর ঘটনা ঘটল তখন, যখন শাহাদাত ও জয়নাল লাশের মাথা কেটে আবারও ওই কবরটাতে মাটি দিয়ে সেখান থেকে আসতে যাবে, তখনই একটা আওয়াজ ভেসে আসে। কেউ একটা ভয়ানক কণ্ঠে বলে, কিরে, কোথায় যাচ্ছিস আমার মাথাটা নিয়ে? কথাটা শুনে দুজনেই ভীষণ ভয়ে ভয়ে এদিক সেদিক তাকাতে থাকে। শরীর কাঁপতে থাকে দুজনের। আওয়াজটা কোথা থেকে আসছে? কে বলছে? সামনে তো কাউকে দেখতে পাচ্ছি না। এমন অবস্থায় দুজনে খেয়াল করেন খুব ভয়ঙ্কর একটা দৃশ্য। দুজনে দেখেন ভয়ঙ্কর রূপে কথা বলছে সেটা আর কেউ না, তাদের সাথে থাকা কাঁটা মাথাটা। এটা কিভাবে হতে পারে? কাঁটা মাথা কিভাবে কথা বলছে? এই দৃশ্য দেখে জয়নালের হাতে থাকা কাঁটা মাথাটা ছুঁড়ে ফেলেন মাটিতে। মাটিতে ছুঁড়ে ফেলে দুজন পালাতে যাবে, ঠিক তখনই ঘটে আরেকটা ভয়ের ঘটনা। দুজনে পালাতে যাবে তখনই তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে মাথা ছাড়া একটা অবয়ব। এটা কি দেখলাম? মাথাবিহীন শরীর কিভাবে দাঁড়িয়ে আছে, কিভাবে হাঁটছে? এই দৃশ্য দেখে শাহাদাত সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। শাহাদাত জ্ঞান হারিয়ে পড়ার সামনে থাকা সেই মাথাবিহীন অবয়বটা জয়নালের দিকে এগিয়ে আসতে শুরু করলো। ঠিক তখনই শাহাদাতের মতো জয়নালও জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। এদিকে সকালবেলা আশেপাশের লোকেরা দুজনকে জ্ঞান ফেরান। ওদের জ্ঞান ফিরতেই সবাই জিজ্ঞেস করে, এই তোমরা এখানে জ্ঞান হারিয়ে পড়েছিলে কেন? সবার কথার উত্তরে শাহাদাত ও জয়নাল একজন আরেকজনের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, এই রে, এই বুঝি ধরা পড়ে গেলাম। আমরা তো এসেছিলাম লাশের মাথা কাটতে, কিন্তু লাশের মাথা কই? আর কবরটাও তো ঠিকঠাক আছে। জয়নাল ও শাহাদাত চুপ করে থাকায় সবাই আবারও বলে, কি হলো, কথার জবাব দিচ্ছ না কেন? তোমরা কোনো চোর নও তো, আবার চুরি করতে আসছো নাকি? সবার কথার জবাবে জয়নাল বুদ্ধি করে বলেন, আরে না, আমরা চোর না, আসলে আমরা দুজনেই কাল রাতে বাজার থেকে ফিরছিলাম। হঠাৎ আমরা ভয়ঙ্কর একটা জিন দেখতে পাই আর দৌড় দিয়ে এসে এই কবরস্থানে ঢুকে পড়ি আর ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। জয়নালের কথায় সবাই অবাক হলেও বিশ্বাস করে, কারণ কবরস্থানে সব ঠিকঠাক ছিল। কোনো কিছু তো চুরি যায়নি। কোনো কিছু চুরি না হওয়ায় সবাই বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা বাড়ি চলে যাও, আর রাত করে কোথাও যেও না। সবার কথা শুনে জয়নাল ও শাহাদাত সেখান থেকে বাড়ির দিকে রওনা করল। বাড়ির দিকে আসতে আসতে জয়নাল শাহাদাতকে বলল, বড় বাঁচা বেঁচে গেলাম রে। সবাই যদি বুঝে ফেলতো আমরা কবরস্থানে গিয়েছিলাম লাশের মাথা আনতে, তাহলে সবাই আমাদের পিটিয়ে মেরে ফেলতো। শাহাদাত বলল, তা ঠিক বলেছিস, কিন্তু একটা জিনিস বুঝলাম না, কবরস্থানে সব কিছু ঠিকঠাক হলো কি করে? আমরা যে কবরটা খুললাম, লাশের মাথা কাটলাম, এগুলোর ব্যাপারে তো কেউ কিছুই বুঝল না। জয়নাল বলল, আমিও বুঝতে পারছি না আসলে রাতে ঘটনাটা ঘটল কি। আমি এরকম ভয়ঙ্কর জিনিস কখনো দেখিনি। কাটা মাথাটা কিভাবে কথা বলল, আর মাথা ছাড়া শরীরটাও বা কিভাবে আমাদের সামনে এসে দাঁড়ালো? শাহাদাত বলল, সেটা তো আমারও প্রশ্ন। আর বলিস না, আমি যে মারা যায়নি এটাই অনেক। এরকম ভয়ঙ্কর জিন কখনো দেখিনি, আর দেখার ইচ্ছাও নেই। জয়নাল বলল, সেটাই তো, কি করবো এখন? সব বাদ তাহলে? শাহাদাত বলল, বাদ মানে? এসবের নাম আর মুখে নিবি না। আমাদের কবিরাজি শেখার শখ মিটে গেছে। আমরা আর এসব কিছু শিখতে চাই না।
হ্যাঁ, ঠিক বলেছিস, এগুলো কঠিন কাজ। মরতে মরতে বেঁচে গেছি। আচ্ছা, বাড়ি এসে পড়েছি, তুই যা বাড়িতে, আমিও বাড়িতে যাই, কালকে আবার দেখা হবে। কথাটা বলে দুই বন্ধু যে যার বাড়িতে চলে গেল। দুজনে বাড়িতে যাবার পর ভাবছিল, সমস্যা বুঝি সেখানেই শেষ, আর কোনো সমস্যা হবে না মনে হয়। কিন্তু না, দুজনের ধারণা ভুল করে সে রাতে দুজনের সাথে ভয়ঙ্কর রকমের একটা ঘটনা ঘটে। সে রাতে শাহাদাত নিজের রুমে ঘুমিয়েছিল। হঠাৎ শাহাদাতের ঘুম ভেঙে যায় একটা ফিসফিস আওয়াজে। মনে হচ্ছে কেউ কানের কাছে এসে ভয়ঙ্কর কণ্ঠে বলছে, কিরে, আমার মাথা কাটলি কেন? আমার মাথা আমাকে ফিরিয়ে দে। কথাটা শুনে চমকে ওঠে। নিজের বিছানায় উঠে বসলেন শাহাদাত। এদিকে বিছানায় বসে রুমের লাইটটা জ্বালিয়ে পুরো রুমে ভালো করে দেখলেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। কাউকে দেখতে না পেয়ে শাহাদাত আবারও যেই না রুমের লাইট অফ করছে, ঠিক তখনই শাহাদাত দেখেন তার রুমে দাঁড়িয়ে আছে মাথা কাটা সেই শরীরটা। মাথাবিহীন শরীর দেখে শাহাদাত চিৎকার দিতে যাবে, ঠিক তখনই সেই মুহূর্তে অবয়বটা শাহাদাতের পা টেনে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো কবরস্থানের দিকে। এমন অবস্থায় শাহাদাত চিৎকার করতে লাগলো। শাহাদাতের চিৎকারে ওর বাড়ির লোকেরা বের হন আর বাইরে গিয়ে দেখেন শাহাদাত জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। শাহাদাতের এমন অবস্থায় ওকে সবাই ধরাধরি করে রুমে নিয়ে আসে। রুমে নিয়ে আসার পর সে রাতে ওর আর জ্ঞান ফেরেনি। শাহাদাতের জ্ঞান ফেরে সকালে। শাহাদাতের জ্ঞান ফিরতেই ও অবাক করা একটা ঘটনা শোনেন। হঠাৎ শোনেন ওর বন্ধু জয়নালও নাকি রাতে ভয়ঙ্করভাবে চিৎকার করেন, আর ওকে নাকি জ্ঞান হারানো অবস্থায় খুঁজে পান একটা গাছের ওপরে। এটা কি হতে পারে? দুজনে একই রাতে ভয় পাওয়ার কারণটা কি? দুজনে ভালো বন্ধু, দুজনের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটায় সবাই ওদেরকে ধরে বসে। সবাই ওদের জিজ্ঞেস করে ঘটনা কি। সবার কথার জবাবে দুজনে সব ঘটনা খুলে বলে। শাহাদাত ও জয়নালের মুখে পুরো ঘটনা শোনার পর সবাই অনেক রাগারাগি করে। সবাই বলে, তোমরা কেন এরকম একটা পাপ কাজ করতে গেলে? দুজনকে অনেক বকাঝকা করার পর জয়নাল ও শাহাদাতকে একজন কবিরাজের কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসা হয়। কবিরাজের কাছে ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসার পর 2 দিন কোনো সমস্যা হয়নি। 3 দিনের বেলা খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। 3 দিনের দিন রাতের বেলা হঠাৎ করে জয়নালকে তার রুমে পাওয়া যায় না। ওকে রুমে না পেয়ে ওর মা বাবা ভাবতে থাকে হয়তো বাইরে কোথাও গেছে। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখা গেল জয়নাল রুমে আসছে না, তখন ওর মা বাবা চিন্তা করেন জয়নাল হয়তো শাহাদাতের বাড়িতে গেছে। এই ভেবে জয়নালের বাবা শাহাদাতের বাড়িতে যাবেন, ঠিক তখনই উল্টো শাহাদাতের বাবাই ওদের বাড়িতে আসলো। শাহাদাতের বাবাকে দেখে জয়নালের বাবা বললেন, কি ব্যাপার, আপনি এখানে? আমি তো আপনার বাড়িতে যাচ্ছিলাম, জয়নাল রুমে নেই, ও কি আপনাদের বাড়িতে গেছে? শাহাদাতের বাবা বলল, না, ও তো আমার বাড়িতে নেই, উল্টো আমি আপনাদের বাড়িতে দেখতে আসলাম শাহাদাত এখানে আছে কিনা। কি বলেন? তার মানে ওরা দুজনে নিখোঁজ? দুজনে বাড়িতে নেই। এটা দেখে জয়নাল ও শাহাদাতের বাবা আরও কয়েকজনকে সাথে নিয়ে আশেপাশে খুঁজতে থাকেন। আশেপাশে যত বাঁশ ঝাড় জঙ্গল সবখানে ওদেরকে খুঁজতে থাকেন, কিন্তু কোথাও পান না। ওদেরকে কোথাও না পেয়ে কয়েকজন মিলে ওই কবরস্থানে গিয়ে দেখেন সেখানে জয়নাল ও শাহাদাত দুজনেই জ্ঞান হারিয়ে পড়ে আছে। তাদেরকে দেখে মনে হচ্ছে কেউ অনেক মেরেছে। দুজনকে জ্ঞান হারানো অবস্থায় পেয়ে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ায় পরের দিন সকালে তাদেরকে জিজ্ঞেস করলে দুজনেই বলে তারা রাতে ঘুমিয়েছিল। মধ্যরাতে তাদের ঘুম ভেঙে যাওয়ায় দেখতে পান সেই মাথাবিহীন শরীরটা। ওটাকে দেখে ওরা চিৎকার করতে যাবে, ঠিক তখনই সে ভয়ঙ্কর অভাবটা ওদের পা ধরে টেনে ওই কবরস্থানে নিয়ে যায়। দুজনের সাথে একই রকম ঘটনা ঘটেছে, একই সময়ে, তাও আলাদা আলাদা। শাহাদাত ও জয়নালের মুখে এসব বর্ণনা শুনে দুই পরিবারের লোকেরা ঠিক করে, না, এভাবে থাকা ঠিক হবে না। এইভাবে জয়নাল ও শাহাদাতের বাবা দুজনের নাম করা একজন বড় হুজুরকে তাদের বাড়িতে নিয়ে আসে। হুজুরকে নিয়ে এসে শাহাদাত ও জয়নালের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে তাদেরকে। সমস্ত ঘটনা শুনে হুজুর জয়নাল ও শাহাদাতকে সামনে বসিয়ে রুকিয়া করেন। হুজুর সে জিনটাকে হাজির করেন। সেই জিনটা শাহাদাত ও জয়নালের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে। যাই হোক, জিনটাকে হাজির করানোর পর সেই জিনটা ভদ্রভাবে হুজুরকে বলেন, আসসালামু আলাইকুম, হুজুর আমাকে কেন ডাকা হলো? হুজুর বললেন, সেটা তো আপনি জানেন, আপনি এই ছেলে দুটোর পেছনে কেন লেগেছেন আর এদের সাথে কেনই বা ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছেন? হুজুরের কথা শুনে সে জিনটা বলল, হুজুর আপনি কাদের বিষয়ে কথা বলছেন? ওরা দুজনে যে পাপ করেছে এটা থেকে ওরা মুক্তি পাবে কিভাবে? কবিরাজি শিখতে গিয়ে কতই না পাপ একটা কাজ করতে গিয়েছিল। হুজুর, আমি একজন মুসলিম জিন, আমি ওই কবরস্থানের পাশেই থাকি, অনেক বছর ধরে আমি সেখানে। আমি যখন প্রথম দিন দেখলাম এরা দুজনেই সেই কবরস্থানের কাছে গেছে লাশের মাথা কেটে নিয়ে আসতে, সেদিন আমি ওদেরকে শেয়াল রূপে ভয় দেখিয়েছি যেন ওরা ভয় পায় আর এমন কাছে না করে, কিন্তু এরা সেটা করল না। এতটা ভয় পাবার পরেও পরের দিন অন্য একটা কবরস্থানে যায়। এদের প্রতি আমি নজর রেখেছিলাম। প্রথম রাতের মতো দ্বিতীয় রাতেও একই ভুল করতে আসলে আমি ভয়ঙ্কর রূপে ওদের সামনে আসি আর ভয় দেখাতে থাকি। হুজুর আপনি চলে যান,
আমি এদেরকে তিলে তিলে ভয় দেখিয়ে কষ্ট দিয়ে মেরে ফেলব। এরা কেন এরকম পাপ কাজে লিপ্ত হতে গেল? জিনটার মুখে কথাগুলো শুনে সবাই অবাক। তাহলে জিনটার কোনো দোষ নেই। এদিকে জিনের মুখে কথাগুলো শোনার পর হুজুর বললেন, আপনার সাথে আমিও একমত। তবুও সবাইকে তো একবার ভালো হবার সুযোগ দিতে হয়, তাই না? আপনি এদেরকে একটাবার সুযোগ দেন। এরা না বুঝে কবিরাজি আর জিন বশ করার নেশায় এরকম একটা ভুল করেছে। আপনি এদের মাফ করুন আর চলে যান। জিন বলল, হুজুর, আপনি অনেক জ্ঞানী একজন মানুষ। আপনাকে সম্মান করে আপনার কথায় রাজি হলাম। আমি এদের ছেড়ে যাব, কিন্তু এদের তওবা করে ভালো পথে ফিরে আসতে হবে। আর কখনো যদি এরকম কোনো ভুল করতে চায়, কখনো যদি এদের খারাপ উদ্দেশ্যে কবরস্থানে আশেপাশে দেখি, তাহলে ওদের মেরে ফেলব। কথাটা বলে হুজুরকে সালাম দিয়ে জিনটা চলে গেল। জিনটা চলে যাবার পর হুজুর শাহাদাত ও জয়নালকে বললেন, দেখলা তো জিনটা কি বলল? আমি আর নতুন করে কি বলবো, শুধু এটাই বলবো, তওবা করে ভালো পথে ফিরে আসো। এরকম কাজ আর কখনো করতে যাবে না। কথাগুলো বলে হুজুর চলে গেলেন। এদিকে হুজুর চলে যাওয়ার পর জয়নাল ও শাহাদাত ওদের বাড়ির লোকেরাও দুজনকে বোঝালো। ওদের বললেন এসব কাজ যেন আর কখনো না যায়। পরিবারের সবার কথায় জয়নাল ও শাহাদাত এরাও সবাইকে কথা দেন এরা আর কবিরাজি শেখার নেশায় কোনো কবরস্থানে যাবে না, লাশের মাথা কেটে নিয়ে আসতে। তারা এগুলো বিষয়ে আর যাবে না। এগুলো বিষয়ে তওবা করেছেন। এদের কথায় সবাই অনেক খুশি হন। যাই হোক, এইভাবে কয়েকদিন কেটে যায়। এই কয়েকদিনে তাদের সাথে আর কোনো সমস্যা হয় না, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সবকিছু স্বাভাবিক হবার পর একদিন জয়নাল ও শাহাদাত জয়নালদের বাড়িতে বসে গল্প করছিল। গল্প করার এক ফাঁকে জয়নালের যে দাদা, উনি সেখানে চলে আসেন। জয়নালের দাদা এসে দুজনকে উদ্দেশ্য করে বলেন, কিরে, দুইজনে আবার কি বুদ্ধি করিস? নতুন কোনো প্ল্যান করছিস নাকি? শাহাদাত বলল, আরে না দাদা, এমনি বসে গল্প করছিলাম। জয়নাল বলল, একবার না বুঝে ভুল করেছি বলে কি বারবার ভুল করব? দাদা বলল, এসবের মধ্যে কিন্তু আর ভুলেও যাবি না, তাহলে তোদের অবস্থাও জলিলের মতো হবে। শাহাদাত বলল, জলিল? উনি আবার কে দাদু? আর ওনার কথাই বা আমাদের বলছেন কেন? দাদা বলল, জলিল আমার ছোটবেলার বন্ধু। ওর বাড়ি আমাদের গ্রাম থেকে 2 গ্রাম পরে। জলিলও তোদের মতো কবিরাজি শিখতে চেয়েছিল। ওরও তো তোদের মতো জিন বশ করার নেশা মাথায় ঢুকেছিল। তোরা তো সফল হতে পারিসনি, কিন্তু জলিল ঠিকই সফল হয়েছিল। জলিল কবিরাজি শিখে কালো জাদুর মাধ্যমে কয়েকটা জিন সহ একটা পরীকেও বশে নিয়ে আসছিল। শাহাদাত বলল, কি সত্যি? হ্যাঁ সত্যি। অবাক করা কাহিনী তো। দাদা বলেন, উনি কিভাবে এসব করলো? সবকিছু শুনতে বেশ আগ্রহ লাগছে বুঝি? ইচ্ছে করছে শুনতে? শাহাদাত বলল, হ্যাঁ দাদু, খুব ইচ্ছে করছে। দাদু বলল, কিন্তু আমি তো পুরো ঘটনা জানি না। তোমরা বরং একটা কাজ করো, আমি তোমাদের ঠিকানা দিই, তোমরা ঠিকানা অনুযায়ী গিয়ে জলিলের মুখ থেকে সব ঘটনা শোনো, তাহলে বেশি মজা লাগবে। জয়নাল বলল, কিন্তু উনি কি আমাদের সব ঘটনা খুলে বলবে? যদি না বলে? বলবে বলবে। ও না বলতে চাইলে তোমরা আমার কথা বলবে। ওকে বলবে রহিম দাদুর নাতি হই আমরা, আর আমাদের রহিম দাদুই পাঠিয়েছে। আমার কথা শুনলে ও তোমাদের পুরো ঘটনা বলবে। ওর মুখে পুরো ঘটনা শুনে তোমরা বুঝতে পারবে অন্যায়ভাবে জিন পরিবশ করার ভয়াবহতা কেমন, এসব কতটা পাপ কাজ। দাদার মুখে কথাগুলো শুনে জয়নাল ও শাহাদাত দুজনেরই খুব আগ্রহ জাগে। রহিম দাদার বন্ধু জলিল দাদার কাছে গিয়ে সব ঘটনা শোনা। তো কথা মতো জয়নাল ও শাহাদাত রহিম দাদার কাছ থেকে বিদায় নিয়ে রওনা করেন। 2 গ্রাম পরে সে জলিল দাদার বাড়ির দিকে। 2 বন্ধু গল্প করতে করতে এক পর্যায়ে পৌঁছে যায় সে জলিল দাদার বাড়িতে। সেখানে যাবার পর জয়নাল ও শাহাদাত দেখেন একজন বৃদ্ধ বাড়ির বাহিরে বসে আছে। সেখানে গিয়ে জলিল নাম বলায় একজন ওই বৃদ্ধকে দেখিয়ে বললেন, ওই যে বসে আছে ওনার নাম জলিল। বৃদ্ধ লোকটাকে দেখিয়ে দেওয়ায় জয়নাল ও শাহাদাত দুজনে ওনার কাছে গেলেন। ওনার কাছে গিয়ে ওনাকে সালাম দিয়ে বললেন, আপনার নাম কি জলিল? জয়নাল ও শাহাদাতের মুখে কথাটা শুনে জলিল দাদা বললেন, কে তোমরা? আমি তো এখন ভালো মতো দেখতে পাই না। তোমরা কি আমার কাছে এসেছ? হ্যাঁ, আমরা আপনার কাছে এসেছি। কেন আসছো? শাহাদাত বলল, অনেক বছর আগে নাকি আপনার সাথে জিন রিলেটেড কিছু ঘটনা ঘটেছে। আমরা সেটা জানার জন্য এসেছি। আপনি যদি আপনার জীবনে ঘটা ঘটনাটা আমাদেরকে বলতেন। শাহাদাত ও জয়নালের মুখে কথাগুলো শুনে জলিল দাদা মুখটা কালো করে বললেন, না, আমার সাথে কিছু ঘটেনি। তোমরা ভুল শুনেছ, চলে যাও। শাহাদাত বলল, দাদা এমন করছেন কেন? আমরা আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা শুনতে খুব আগ্রহী। দাদা বলল, আমার সাথে কিছু ঘটেনি, আমি কিছু জানি না, চলে যাও এক্ষুনি। জয়নাল বলল, দাদা আরেকটা কথা একটু শোনেন। আমরা এমনি এমনি আসিনি। আমার বাড়ি 2 গ্রাম পরে। আপনার ছোটবেলার বন্ধু রহিম আছে না, উনি আমার আপন দাদা, আমি ওনার আপন নাতি। আমাদের রহিম দাদাই পাঠিয়েছে। জয়নালের কথাগুলো শুনে জলিল দাদা বললেন, ও তোমরা রহিমের নাতি হও? আগে বলবা না? আসো আমার পাশে বসো। তা রহিম কেমন আছো? জয়নাল বলল, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন এটা জানতে চেয়েছে রহিম দাদা। জলিল দাদা বলল, আমি আছি কোনো রকম, চলছে। কথাটা বলে একটা বিড়ি ধরিয়ে রহিম দাদা বলতে শুরু করলেন,
তোমরা আমার বন্ধু রহিমের নাতি, দূর থেকে আসছো আমার সাথে ঘটে যাওয়া ঘটনা শুনতে। শোনো, একবার আমাদের গ্রামে একজন তান্ত্রিককে নিয়ে আসা হয় একটা মেয়ের শরীরে জিন ভর করেছে সেটাকে ছাড়ানোর। সেই তান্ত্রিক গ্রামে এসে মেয়েটার শরীর থেকে জিনকে ছাড়িয়ে বেশ নাম করেন। সবাই তান্ত্রিককে জিজ্ঞেস করেন কিভাবে এত সহজে জিন তাড়ান তিনি। সবার কথার জবাবে তান্ত্রিক বলেন, আমার সাথে থাকা জিনের মাধ্যমে আমি এসব করি, ওরাই আমার শক্তি, আমি জিনদের বন্দি করে তাদের দিয়ে কাজ করাই। তান্ত্রিকের মুখে কথাটা শুনে আমার খুব ভালো লাগে। আমারও ইচ্ছে হয় কবিরাজি শিখব আর জিন বশ করে তাদের দিয়ে সব কাজ করাবো। এই ভেবে আমি সবার চোখের আড়ালে সেই তান্ত্রিকের সাথে দেখা করি। জলিল দাদা বললেন, আমি সবার চোখের আড়ালে সেই তান্ত্রিকের সাথে দেখা করি। জয়নাল বলল, তারপর দেখা করে ওনাকে কি বললা? জলিল দাদা বলল, আমি ওনার সাথে দেখা করি আর ওনাকে বলি আমিও কবিরাজি শিখতে চাই, আমাকে যেন তার শিষ্য করে নেন। আমার কথায় সেই তান্ত্রিক প্রথম কথায় না করে নেন। তখন তান্ত্রিক বলেন, এগুলো যার তার কাজ না, এটা একটা ভয়ঙ্কর জগৎ, যে জগতে একটু উল্টো পাল্টা করলে শাস্তি পেতে হয়, মরতে হয় জিনদের কাছে। তান্ত্রিকের কথায় আমি বলি, আমি পারবো, আপনি বলুন আমাকে কি করতে হবে, কি করলে আমি আপনার মতো করে নাম করা তান্ত্রিক হতে পারবো, কি করলে জিনেরা আমার বশে থাকবে। আমার কথায় তান্ত্রিক বললেন, বোকা ছেলে, বলে কি, জিন বশে আনা এত সহজ না, এর জন্য অনেক সাধনা করতে হয়, অনেক শক্তিশালী হতে হবে। তান্ত্রিকের এমন কথায় আমি সাহস নিয়ে বলি, আমি পারবো এগুলা করতে, একবার বলে দেখুন, একবার আমাকে পরীক্ষা করে দেখুন। আমার সাহস দেখে তান্ত্রিক বললেন, ঠিক আছে, তোমাকে আমি কবিরাজি শেখাবো, তোমাকে আমার শিষ্য বানাবো। এর জন্য তোমাকে অনেক সাহসের পরীক্ষা দিতে হবে। তোমাকে 2 রাত পরীক্ষা করব আর কিছু কাজ করতে দিব। প্রথম রাতে তোমাকে যেতে হবে একটা কবরস্থানে, সেখানে গিয়ে নতুন কবর হওয়া একটা কবর থেকে সেই লাশের মাথার চুল আর তার হাতের 2টো আঙুল কেটে নিয়ে আসতে হবে। তান্ত্রিকের কথায় আমি শুরুতে ভয় পেলেও কবিরাজি আর জিন বশ করার নেশায় আমি রাজি হয়ে যাই। তখন সেই তান্ত্রিক আমাকে বলেন, আজ মধ্যরাতে কোনো এক কবরস্থানে গিয়ে একটা কবর থেকে লাশের চুল আর আঙুল কেটে নিয়ে আসতে হবে। কবিরাজ আমাকে এটাও বলেন, শোনো, কবরস্থানে যাবা, তোমার হাতে একটা তাবিজ বেঁধে দিলাম, এতে কোনো সমস্যা হবে না। আর তোমার হাতে এই পানির বোতলটা রাখো, এটা পড়া পানি, যদি কখনো তোমার সাথে ভয়ঙ্কর কিছু ঘটে তখন এই পানিটা সেখানে ছিটিয়ে দেবে। এই বলে তান্ত্রিক আমার হাতে তাবিজটা বেঁধে দেন ও সেই পড়া পানির বোতলটা আমাকে দিয়ে দেন। আমিও খুশি মনে বাড়িতে চলে আসি। শাহাদাত বলল, তারপর কি হলো দাদা, তুমি কি রাতে গিয়েছিলে কবরস্থানে? হ্যাঁ, সে রাতে আমি চলে যাই কবরস্থানে। সেখানে যাবার পর একটা নতুন কবর থেকে লাশের মাথার চুল ও তার 2টো আঙুল কেটে নিয়ে উপরে উঠতে যাব, ঠিক তখনই কবরের ভেতর থেকে একটা কালো হাত আমার পা টেনে ধরে। কালো হাতটা আমার পা টেনে ধরায় আমি প্রাণের ভয়ে উপরে ওঠার অনেক চেষ্টা করি, কিন্তু সেই কালো হাতটা আমার পা যেন কোনোভাবেই ছাড়ছিল না। তখন আমার হঠাৎ তান্ত্রিকের দেয়া সেই পানির কথা মনে পড়ে। আমি সাথে করে নিয়ে আসা তান্ত্রিকের দেয়া পানি কালো হাতটার উপর ছিটিয়ে দিই আর সাথে সাথে কালো হাতটা আমার পা ছেড়ে দেয়। আমার পা ছেড়ে দেওয়ায় আমি একদৌড়ে কবরস্থান থেকে বাইরে বের হয়ে আসি। কবরস্থান থেকে বাড়ির দিকে আসার সময় ভেবেছিলাম আর কোনো সমস্যা হবে না, কিন্তু আমার ধারণা ভুল ছিল। কারণ আমি বাড়ির দিকে আসার সময় আমার সামনে একটা বিড়াল এসে দাঁড়ায়। শুরুতে ওটাকে নর্মাল বিড়াল ভাবলেও বিড়ালটা একটু সামনে আসতেই বুঝলাম এটা সাধারণ কোনো বিড়াল হতে পারে না, কারণ বিড়ালটা ছিল বিশাল বড়। কুকুরের থেকেও এত বড় বিড়াল তো হয় না। বিড়ালটা আমার সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে আমার দিকে ভয়ঙ্কর রূপে তাকিয়ে রইলেন। বিড়ালের ভয়ঙ্করভাবে তাকাতে দেখে আমি অনেক ভয় পেলেও মনে সাহস নিয়ে পাশে থাকা একটা লাঠি হাতে নিলাম। লাঠি হাতে নিয়ে বিড়ালটার দিকে একটু এগিয়ে যেতেই সে বিড়ালটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল আমার চোখের সামনে থেকে। জয়নাল বলল, তারপর কি হলো দাদা, বলো। তারপর আমি সেখানে আর এক মুহূর্ত দেরি না করে এক দৌড়ে সে তান্ত্রিকের কাছে আসি। আমি তান্ত্রিকের কাছে আসায় আর সাথে করে লাশের চুল আর আঙুল নিয়ে আসায় তান্ত্রিক অনেক খুশি হন আমার উপর। তান্ত্রিক আমার উপর খুশি হয়ে আমার দ্বিতীয় পরীক্ষার কথা বলেন। তুমি অনেক সাহসী, আমার দেয়া প্রথম কাজ তুমি করেছ, এখন পালা শেষ কাজটা করার। তুমি কাল একটা শ্মশানে যাবা আর সেখানে পুড়ে ফেলা একটা মাথার খুলি আর পায়ের একটা হাড় নিয়ে আসবা। তান্ত্রিক বললেন, শ্মশানে গিয়ে মাথার খুলি ও পায়ের হাড় নিয়ে আসতে হবে। তারপর কি হলো, তুমি কি গিয়েছিলে শ্মশানে? হ্যাঁ, গিয়েছিলাম। তান্ত্রিকের কথা মতো আমি রাত 12টার পর রওনা করি শ্মশানের দিকে। আমি যখন শ্মশানের দিকে যাচ্ছিলাম তখন পেছন থেকে অনেক আওয়াজ শুনতে পেয়েছিলাম। আমার নাম ধরে কেউ ডাকত, কান্না করত, হাসাহাসি করত, কিন্তু আমি জানতাম এগুলো সব মায়া। আমি পেছনে না তাকিয়ে সোজা চলে গেলাম শ্মশানে। সেখানে যাবার পর আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল।
জায়গাটা কেমন যেন গা ছমছমে পরিবেশ। আমি ওখানে গিয়ে শ্মশানের এক সাইডে দেখলাম কিছু হাড় গোড় ও একটা মাথার খুলি পড়ে আছে। এত সহজে এসব পাবো ভাবতে পারিনি। আমি সেগুলো পাবার পর ওখান থেকে মাথার খুলিটা আমার সাথে করে নিয়ে যাওয়ার জন্য ব্যাগের মধ্যে ভরলাম। আর হাড়গুলোর মধ্যে বড় হাড়টা, যেটা দেখে মনে হয় এটা পায়ের হাড়, সেই হাড়টা নিয়ে যেই না পেছনে ঘুরতে যাব, তখনই দেখি আমার সামনে কালো কুচকুচে একটা ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটার চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছিল। হঠাৎ করে এমন ভয়ঙ্কর অবয়ব দেখার পর আমি যে কেন জ্ঞান হারাইনি কে জানে। এমন অবস্থায় কি করবো বুঝতে পারছি না। ওদিকে সামনে থাকা কালো কুচকুচে অবয়বটা দূর থেকে তার হাতটা লম্বা করে আমার দিকে বাড়িয়ে দিতে থাকেন। ভয়ে তখন জান বেরিয়ে যাওয়ার অবস্থা আমার। আমি এমন অবস্থা দেখে তান্ত্রিকের দেওয়া পানি সেই অবয়বটার হাতে ছিটিয়ে দেওয়ায় হঠাৎ করে অবয়বটা অদৃশ্য হয়ে গেল। অবয়বটা আমার সামনে থেকে অদৃশ্য হয়ে যাওয়ায় আমি সেখানে আর এক মুহূর্ত দেরি না করে এক দৌড় দিই। পেছন থেকে তখন ভেসে আসছিল ভয়ঙ্কর রকমের কান্নার আওয়াজ। আমি এসবের তোয়াক্কা না করে মাথার খুলি আর পায়ের হাড় নিয়ে চলে আসি তান্ত্রিকের কাছে। আমি এগুলো নিয়ে তান্ত্রিকের কাছে আসায় উনি ভীষণ খুশি হন আর আমাকে বলেন, শাবাশ, তুমি আসলেই খুব সাহসী, তুমি পারবা একজন বড় কবিরাজ হতে। তান্ত্রিক আমাকে এটাও বলেন, আমি তোমার সাহস পরীক্ষা করতে আমার সাথে থাকা জিনকে দিয়ে তোমাকে ভয় দেখিয়েছি। তুমি কবরস্থানে বা শ্মশানে যে ভয়ঙ্কর অবয়ব দেখেছ, ওরা আমার সাথে থাকা জিন। তুমি পরীক্ষা পাশ করেছ। আমি তোমার কবিরাজি শেখাবো। আমার যত জ্ঞান আছে সব শেখাবো তোমাকে, কিন্তু এই সবের অপব্যবহার করবে না কখনো। কখনো অন্যায়ভাবে কোনো জিন বা মানুষের ক্ষতি করবে না। এই বলে তার পরের দিন থেকে সেই তান্ত্রিক আমাকে আস্তে আস্তে সব শেখাতে থাকেন। এভাবে কেটে যায় 6টি মাস। এই 6 মাসে আমি সেই তান্ত্রিকের কাছে সব শিখে ফেলেছি। তান্ত্রিকের মতো আমিও একটা দুইটা করে জিন পরি ধরার রোগী দেখতে থাকি। আস্তে আস্তে আমাকে সবাই জলিল কবিরাজ বলে ডাকতে থাকে। এমনই আমি একদিন একটা জিনে ধরা রোগী দেখতে চাই, কিন্তু আমি ব্যর্থ হয়ে ফিরে আসি, কারণ আমার থেকে ওই রোগীর শরীরে থাকা জিনটা শক্তিশালী ছিল। আমি ব্যর্থ হওয়ায় খুব রাগ হচ্ছিল। আমি রাগের মাথায় আমার ওস্তাদ তান্ত্রিকের কাছে যাই। ওনার কাছে গিয়ে বলি, আমি একটা রোগী দেখতে গিয়ে ব্যর্থ হয়েছি, হেরে গেছি জিনটার কাছে। আমার কথায় তান্ত্রিক বলেন, হারে পাগল, তুমি কি সব রোগের সমস্যার সমাধান করতে পারবে নাকি? আর সব জিন তো সমান না, সবার শক্তিও তো সমান না। তান্ত্রিকের কথায় আমি ওনাকে বলি, আমার আরও শক্তি চাই, পাওয়ার চাই, আমাকে আরও শক্তিশালী বানান, আরও শেখান। আমার কথা শুনে তান্ত্রিক অবাক হয়ে বলল, কি, তোমার আরও শক্তি চাই, আরও পাওয়ার চাই? মানে বুঝেন না, আমি আরও শক্তিশালী কবিরাজ হতে চাই। কোনো জিন যেন আমার থেকে শক্তিশালী হতে না পারে। দেখো বাপু, বেশি ক্ষমতার লোভ ভালো না। তারপরও তোমার যেহেতু বড় মাপের কবিরাজ হবার এতই শখ, তাহলে তুমি আমার যিনি গুরু, আমার শিক্ষক, তুমি ওই তান্ত্রিকের সাথে দেখা করো আর ওনার কাছে শিক্ষা নিতে থাকো। আমার যা জানা ছিল সব তোমাকে শিখিয়ে দিয়েছি। তুমি কাল ওনার সাথে দেখা করো, ওনাকে আমার কথা বলো, উনি তোমাকে ওনার শিষ্য করে নেবেন আশা করি। শাহাদাত বলল, তারপর কি হলো দাদা, তুমি কি গিয়েছিলে বড় তান্ত্রিকের কাছে? জলিল দাদা বলল, হ্যাঁ গিয়েছিলাম। আমার প্রথম শিক্ষক, প্রথম তান্ত্রিকের কাছ থেকে তার যে গুরুতান্ত্রিক আছে তার ঠিকানা নিয়ে পরের দিন তার কাছে গিয়েছিলাম। আমি বড় তান্ত্রিকের কাছে যাওয়ার পর ওনাকে সব ঘটনা খুলে বলি। আমার কথায় সে তান্ত্রিক বলেন, তুমি খুব সাহসী একটা ছেলে মানুষ, কিন্তু আমার শিষ্য হলে আমার কাছে কাজ শিখতে চাইলে মৃত্যু ঝুঁকি আছে, একটু কম বেশি হলে মরতে হবে শক্তিশালী জিনের কাছে। আমি সে বড় তান্ত্রিকের কথায় ভয়ে না পেয়ে উল্টো এক কথায় রাজি হই। এরপর থেকে চলতে থাকে আমার কঠিন থেকে কঠিন শিক্ষা। কখনো শ্মশানে, কখনো বা গহীন জঙ্গলে একা একা সাধনা করে জিনকে হাজির করতে হতো, ওদেরকে খুশি করতে হতো। এভাবে চলতে থাকে আমার কাজ। আমি শক্তিশালী কবিরাজ হওয়ার নেশায় কখন যে ঢুকে পড়ি অন্ধকার পাপের জগতে সেটা বুঝতেও পারিনি। আমি কালো জাদু থেকে শুরু করে সব রকমের কাজ করতে শুরু করি। এভাবে আমি পৌঁছে যাই কবিরাজের চরম পর্যায়ে। আমি নামকরা কবিরাজ হয়ে যাই। আমার এত শক্তি ছিল যে কোনো জিন পরীকে মুহূর্তেই বন্দি করতে পারতাম। এভাবে গ্রামে ও দূর দূরান্তে ছড়িয়ে গেল আমার নাম। আমি কালো জাদু থেকে শুরু করে সব রকম কাজ করতাম। আমার কাছে বন্দি ছিল কয়েকটা জিন, আমি ওদের দিয়ে কাজ করাতাম। এভাবে যখন চলতে শুরু করলো, তখন আমার প্রথম শিক্ষক, যে তান্ত্রিকের কাছে আমি প্রথম সব কিছু শিখেছি, সেই তান্ত্রিক আমাকে কবিরাজি শিখিয়েছিল, তিনি আমার সাথে দেখা করেন। উনি আমার সাথে দেখা করে আমাকে বললেন, জলিল, তুমি কি করছো এসব? আমি কি এসবের জন্য তোমাকে কবিরাজি শিখিয়েছি? তান্ত্রিক ওস্তাদের কাছে কথাটা শুনে ওনাকে বললাম, কি করেছি আমি? তান্ত্রিক বলল, তুমি কবিরাজির চরম পর্যায়ে চলে গেছো, অন্ধ হয়ে গেছো। কালো জাদু থেকে শুরু করে কি করো না তুমি বলো? এখনো সময় আছে, এগুলো থেকে ফিরে আসো। তান্ত্রিক ওস্তাদের কথায় আমি ওনাকে বলি, ও আচ্ছা, তাহলে সাধু আমি একাই দোষী? আপনি বুঝি কিছু করেন না? আপনি কি কালো জাদু করেন না?
আপনার কাছে কি জিন বন্দি নেই? আগে নিজে ভালো হন, তারপর আমাকে দোষ দিতে আসবেন। আমি এখন বড় মাপের কবিরাজ বলে সবাই আমার কাছে আসে, আপনার কাছে যায় না, তাই এসব আমাকে বলছেন। আমি তো বুঝি, তাই না? তান্ত্রিক ওস্তাদ বলল, জলিল সাবধানে কথা বলো, তুমি ভুলে যেও না আমি তোমার ওস্তাদ। এভাবে তান্ত্রিকের সাথে আমি তর্কে জড়িয়ে পড়ি। এক সময় দুজনের মাঝে ঝগড়ার পর্যায়ে চলে যায়। দুজনে ঝগড়ার পর্যায়ে চলে যাওয়ায় ওস্তাদ তান্ত্রিক আমাকে বলেন, ঠিক আছে, বড় বার বেড়ে গেছিস তাই না, তোকে আমি দেখে নিব। কথাটা বলে রেগে চলে যান আমার ওস্তাদ তান্ত্রিক। উনি চলে যাবার 3 দিন পর আমি বুঝতে পারি আমার ওপর উনি কালো জাদু করেছে। আমার সব ক্ষমতা শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমার সাথে খারাপ কিছু হচ্ছে বুঝতে পেরে আমিও উল্টো আমার ওস্তাদ তান্ত্রিকের ওপর কালো জাদু করি। আমিও ওনার সব শক্তি কেড়ে নেওয়ার জন্য সাধনা করতে থাকি। উনি আমার প্রথম ওস্তাদ তান্ত্রিক, ওনার কাছে আমি প্রথমে শিক্ষা নিলেও এখন ওনার থেকে অনেক বেশি শক্তিশালী, তাই তান্ত্রিক আমার কিছুই করতে পারেননি। উল্টো আমি তান্ত্রিকের অনেক বড় ক্ষতি করেছি। ওনার কাছে যত জিনকে বন্দি করে রেখেছিল উনি, সবগুলোকে আমি মুক্ত করে দিই। ওনার কাছে থাকা জিনগুলো মুক্ত হয়ে ওনার ওপরে রাগের বশে ওনার 2টো পা অচল করে দিয়ে চলে যায়। কাহিনী এখানে থেমে থাকেনি। ওস্তাদ তান্ত্রিককে হারিয়ে দেবার পর উনি বড় তান্ত্রিকের কাছে যান। ওনার কাছে গিয়ে আমার নামে বিচার দেওয়ায় বড় ওস্তাদ তান্ত্রিক আমার কাছে আসেন। এসে বলেন, জলিল, এসব কি শুনছি? নিজের শিক্ষক ওস্তাদের সাথে ঝামেলা জড়িয়ে পড়লে, ওনার সব শক্তি ক্ষমতা শেষ করে দিলে। বড় তান্ত্রিকের কথা আমি বললাম, আমি তো ইচ্ছে করে কিছু করিনি, উনি আমাকে আগে কালো জাদু করায় আমি ওনাকে জবাব দিয়েছি, এতে আমার দোষ হবে কেন? উনি কেন আমার উপর কালো জাদু করতে গেল? উনি আমাকে কালো জাদু না করলে আমিও ওনার ক্ষতি করতাম না। আমার কথায় বড় তান্ত্রিক বললেন, তবুও নিজের ওস্তাদকে বোঝাতা, আমাকে জানাতা। ওনার কথা জবাবে রেগে গিয়ে বললাম, সবটা কি আমারই দোষ? ওনার কি কোনো দোষ নেই? আপনি ওনার হয়ে আমাকে কথা শোনাচ্ছেন কেন? কিছু হাদিয়া পেয়েছেন নাকি ওনার কাছ থেকে? আমার কথায় বড় তান্ত্রিক আমার উপর রেগে নানা রকম উল্টো পাল্টা কথা বলতে থাকে। এনার সাথেও শুরু হয় আমার তর্ক ঝগড়া, এক পর্যায়ে মারামারি। সাধারণ মানুষেরা ঝগড়া হলে সেটা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু তান্ত্রিকের ঝগড়া মারামারি লাগলে সেটা আর তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাদের সাথে যুদ্ধে যুক্ত হয় জিনেরা যুদ্ধে ইচ্ছে করে না জড়ালেও তাদের বাধ্য করা হয়। বড় তান্ত্রিক ও আমার মাঝে ঠিক সেটাই হয়েছে। ওনার সাথে আমার মারামারি হওয়ায় ওনার সাথে থাকা জিনেরা ও আমার সাথে থাকা জিনদের যুদ্ধ লেগে যায়। সে যুদ্ধে আমি 2টো জিনকে হারালেও যুদ্ধে জয়লাভ করি। আমি বড় তান্ত্রিককে হারিয়ে দিই ও তার সাথে থাকা সকল জিনকে মুক্ত করে দিই। যুদ্ধ করে 2জন তান্ত্রিককে হারানোর ফলে এলাকায় আমার নাম ডাক বেড়ে যায়। সবাই জিন ভূত রিলেটেড কোনো সমস্যায় পড়লে সোজা আমার কাছে আসতো। এভাবে চলতে থাকে দিন। এক রাতে আমার হঠাৎ মনে পড়ে, আচ্ছা, আমি তো আমার শক্তি প্রয়োগ করে অনেক জিনকে আমার কাছে বন্দি করে তাদের দিয়ে কাজ করাই, কিন্তু আমার কাছে তো কোনো পরী নেই। আমি একটা পরী চাই, একটা পরীকে বন্দি করতে চাই। জলিল দাদার কাছে কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন শাহাদাত ও জয়নাল। পরীর কথা শোনার পর শাহাদাত বললেন, তারপর কি করলা দাদা? তুমি কি পরীকে বশ করতে পেরেছ? তোমার কাছে বন্দি করেছ? হ্যাঁ, করেছি। আমি পরী বন্দি করার জন্য উঠে পড়ে লাগি। আমার শক্তি প্রয়োগ করে সাধনা করে জোরপূর্বক একটা পরীকে আমার কাছে বন্দি করি। সেই পরীকে বন্দি করার পর পরী আমাকে অনেক অনুরোধ করে ছেড়ে দিতে, কিন্তু আমি পরীর কোনো কথা না শুনে অন্য জিনদের মতো পরীকে দিয়েও কাজ করাতে থাকি। এভাবে চলতে থাকে সময়। একদিন আমার কাছে একজন লোক আসে। উনি আমার কাছে এসে বলে ওনার মেয়েকে জেনে ধরেছে। আমার আগে অনেক কবিরাজকে দেখালেও কোনো আশার আলো দেখতে পাননি। কোনো কবিরাজই নাকি সেই জিনটাকে মেয়েটার শরীর থেকে ছাড়াতে পারেনি। লোকটার কথায় আমি ওনাকে বলি, আমি আপনার বাড়িতে যাব, আপনার মেয়ের শরীর থেকে সেই জিনটাকে তাড়াবো। এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা আমাকে দিতে হবে। আমার কথায় সেই লোকটা রাজি হয়ে যায়। আমিও শর্ত মোতাবেক ওনার বাড়িতে গিয়ে ওনার মেয়ের শরীরে ভর করা সেই জিনটাকে হাজির করি। আমি আমার কবিরাজি জীবনে সহজে কখনো হারিনি। আমি নিজেকে এতটা শক্তিশালী করেছি যে কখনো ভাবিনি কোনো জিন আমাকে হারাতে পারে। আমি লোকটার মেয়ের শরীরে জিনটাকে হাজির করার সাথে সাথে সে জিনটা কোনো কথা না বলে আমার বুকে প্রচণ্ডভাবে আঘাত করে। জিনটার আঘাতে আমি মাটিতে পড়ে যাই। ওদিকে মেয়েটার শরীরে সে জিনটা হাজির হয়ে আস্তে আস্তে আমাকে বলতে থাকে, কিরে, ব্যথা পেয়েছিস? আহারে, এর থেকেও তোকে একটা ব্যথা সহ্য করতে হবে। তোর সাহস তো কম না, আমাকে হাজির করিস। জিনের কথা আমি ভয় না পেয়ে উঠে দাঁড়াই আর জিনটাকে বলি, কাকে ভয় দেখাচ্ছিস? আমাকে ভয় দেখানোর আগে আমার বিষয়ে একটু খোঁজ নিয়ে দেখ। আমি যেমন তেমন কবিরাজ না রে, তোকে ভালোই ভালো একটা কথা বলি, এই মেয়েটার শরীর থেকে চিরতরে ছেড়ে যা, নইলে কঠিন শাস্তি দিয়ে মেরে ফেলবো তোকে। আমার কথায় জিনটা হাসতে হাসতে বলে, খুব বড় কবিরাজ হয়েছিস তাই না? কথাটা বলে আমি কিছু না করার আগেই সেই জিনটা আমাকে আবারও প্রচণ্ড জোরে আঘাত করলো।
জিনটা আমাকে এত জোরে আঘাত করলো যে আমি আঘাতের ফলে সেখানে জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি ওই লোকটাকে বলি, আমি বুকে প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে বুকে অনেকটা ব্যথা হচ্ছে, আমি আজকে আসি, সুস্থ হলে আপনার বাড়িতে আবার আসব আপনার মেয়ের চিকিৎসা করাতে। কথাটা বলে বাড়িতে চলে আসি আমি। এর ঠিক পরের দিন থেকে সেই জিনটা আমার পেছনে লাগে। আমি আমার সমস্ত শক্তি দিয়েও ওর কিচ্ছু করতে পারিনি। আমার সাথে থাকা জিন পরি ওদেরকে বিষয়টা জানালে ওরা বলে ওদের থেকে ওই জিন খুবই শক্তিশালী, এরা সবাই ওই জিনটার কিছুই করতে পারবে না। আমি এতদিন ভাবতাম আমি একাই শক্তিশালী, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম শক্তির উপরও শক্তি থাকে। এই ঘটনার পর আমি দুর্বল হতে থাকি, আমার শরীর খারাপ হতে থাকে। আমি সব জায়গায় ওই জিনটাকে দেখতাম। জিনটা এত ছোট কারণে আমার পেছনে লাগবে ভাবতে পারিনি। এভাবে ভয়ের মাঝে কেটে গেল কয়েকটা দিন। এমনই একদিন আমি ঘুম থেকে উঠে দেখি সেই শক্তিশালী জিনটা আমাকে ধরে এক অজানায় নিয়ে গেছে। আমি জিনটাকে জিজ্ঞেস করায় সে উত্তর দিল, তোকে জিন রাজ্যে ধরে নিয়ে আসা হয়েছে। তুই অন্যায়ভাবে আমার জিনদের নিজের ক্ষমতা দেখিয়ে বন্দি করে রাখিস, নানা অপকর্ম করিস, বিনা কারণে জিনকে মেরে ফেলিস, তাই তোর বিচার হবে। এই কথাটা বলতে না বলতেই দুইজন জিন এসে আমাকে ধরে একটা বিশাল প্রাসাদের মতো জায়গায় নিয়ে গেল। আমি সেখানে গিয়ে দেখলাম সেখানে অনেক জিন উপস্থিত, সেখানে জিনের বাদশাহ উপস্থিত আছে। আমাকে সেখানে ধরে নিয়ে যাওয়ার পর জিনের বাদশাহ সেখানে থাকা জিনটাকে জিজ্ঞেস করেন, ও তো ইনসান, ওকে আমাদের জিন রাজ্যে ধরে নিয়ে আসছো কেন? বাদশার কথায় সে জিনটা বাদশাকে বলেন, বাদশাহ হুজুর, ও মানুষ ঠিকই, কিন্তু মানুষ হয়ে অমানুষের মতো কাজ করে। সে অন্যায়ভাবে আমার জিন গোষ্ঠীর কয়েকটা জিনকে তার কাছে বন্দি করে তাদের দিয়ে নানান অপকর্ম, নানা কাজ করায় জোরপূর্বক। জিনটার কথায় জিনের বাদশাহ আমাকে জিজ্ঞেস করে, ও যা বলল এসব কি সত্যি? বাদশার কথায় আমি মাথা নিচু করে বলি, হ্যাঁ, এসব সত্যি। আমি সব স্বীকার করায় জিনের বাদশাহ অন্য জিনদের কাছে আমার বিষয়ে পুরো তথ্য নিয়ে আমাকে বললেন, তুমি আমাদের জিন গোষ্ঠীর কয়েকটা জিনকে বন্দি করে রেখে তাদের দিয়ে জোরপূর্বক কাজ করানোর জন্য তোমাকে আমৃত্যু কারাদণ্ড দিতাম, কিন্তু তুমি অন্য একটা তান্ত্রিকের কাছ থেকে আমাদের জিন গোষ্ঠীর একটা জিনকে মুক্ত করায় আমি তোমার শাস্তি কমিয়ে দিলাম। তুমি যেসব জিনদের এতদিন বন্দি করে রেখেছ তাদের মুক্ত করে দিবা। তোমার শাস্তি 30 বছর কারাদণ্ড। এই 30 বছর তুমি আমাদের জিন রাজ্যে কারাদণ্ডে বন্দি থাকবে। এই 30 বছরের মধ্যে তুমি স্বাভাবিকভাবে মারা গেলে তোমার লাশ তোমার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আসা হবে। এখানে শুধু তুমি একা দোষী না, তোমাকে যে জিনটা ধরে নিয়ে আসছে আমি তার বিষয়ে খোঁজ নিয়েছি। সে তোমাদের মানুষ জাতির একটা মেয়েকে ধরায়, তার শাস্তি 1 বছরের কারাদণ্ড। জিন জাতি হয়ে অন্যভাবে মানুষকে ধরা বা বিরক্ত করা ঠিক না, এটা আমাদের নিয়মের বাহিরে। এই বলে জিনের বাদশার আদেশে আমাকে বন্দি করে রাখা হয় 30টা বছর। 30 বছরের সাজা শেষে জিনের বাদশাহ আমাকে বলেন, তোমার সাজা শেষ, তোমাকে তোমার বাড়িতে রেখে আসা হবে। আশা করি তুমি ভালো হয়ে যাবে। এরপর যদি তোমার নামে এরকম কোনো রিপোর্ট পাই তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। এই বলে জিনের বাদশাহ আমাকে কিছু ফল ও আমার জন্য নরম কাপড়ের একটা জামা এগুলো আমাকে উপহার হিসেবে দেন, আর জিনদের আদেশ করেন আমাকে বাড়িতে রেখে আসতে। বাদশার আদেশে আমাকে বাড়িতে রেখে আসা হয়। আমি বাড়িতে আসার সাথে সাথে আমার মা সহ আশেপাশের অনেকেই অবাক। আমি 30 বছর পর বাড়িতে ফিরছি। আমাকে দেখতে গ্রামের মানুষ আমার বাড়িতে ভিড় জমিয়েছে। এদিকে আমাকে ফিরে পেয়ে আমার কান্নায় ভেঙে পড়েছে। 30 বছর আমি কোথায় ছিলাম এটা সবারই প্রশ্ন, কিন্তু আমি সবাইকে মিথ্যা বলেছিলাম। সবাইকে বলেছিলাম আমি কবিরাজি সাধনা করতে গহীন জঙ্গলে গিয়েছিলাম এই 30 বছর। পরে অবশ্য অনেককে সত্যিটা বলেছিলাম। যাই হোক, আমাকে দেখতে আসা সবাইকে এটাও বলি, আজকের পর থেকে আমি কবিরাজি ছেড়ে দিলাম। আজকের পর আমার কাছে কেউ আসবেন না জিনপুরি রিলেটেড কোনো সমস্যার জন্য। আমি এসব নিয়ে তওবা করলাম। আমার দ্বারা কারো কোনো ক্ষতি হলে আমাকে মাফ করবেন। এরপর থেকে আমি কবিরাজি ছেড়ে দেই। ক্ষমতা ও জিনপরি বন্দি করার নেশায় অন্ধকারে ডুবে গিয়েছিলাম। আমি ওসব থেকে তওবা করছি। আমার মতো ভুল কেউ করবেন না। জলিল দাদার মুখে পুরো ঘটনা শুনে শাহাদাত ও জয়নাল দুজনেই অবাক। তারা দুজনেও যে জলিল দাদার মতো ভুল করতে বসেছিল। যাই হোক, দাদার মুখে ওনার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শোনার পর জয়নাল বলেন, দাদা, আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা অনেকের কাছে শিক্ষা হয়ে থাকবে। আজ তাহলে আসি, একটু পর সন্ধ্যা হয়ে আসবে। আপনি সময় করে আসবেন আমাদের বাড়িতে। জলিল দাদা বললেন, তোরাও ভালো থাকিস, তোর দাদাকে বলিস সময় করে আমার সাথে দেখা করে যেতে। জলিল দাদার কথায় ওনার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা করলেন জয়নাল ও শাহাদাত। বাড়ির দিকে আস্তে আস্তে দুজনেই বলাবলি করছিল, এরকম তাহলে ঘটনা হয়। সত্যি জলিল দাদার ঘটনাটা মন ছুঁয়ে যাওয়ার মতো। এসব বলতে বলতে দুজনেই বাড়িতে চলে গেলেন। জয়নাল ও শাহাদাতের কাছে জলিল দাদার ঘটনাটা খুব ভালো লেগেছে। আপনাদের কাছে জলিল দাদার ঘটনাটা কেমন লেগেছে জানাবেন কমেন্টে। সামনে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।